স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। পুরোটা সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়, কি বার্তা দিতে চায় বিএনপি? বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক এবং সাংগঠনিক তৎপরতা সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন। সেই তৎপরতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কতখানি আলোড়ন আন্দোলন তৈরি করতে পেরেছে এবং তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলতে চাই। এবং একই সঙ্গে এই রাজনীতির যে পাল্টা রাজনীতি বা অন্য পক্ষের রাজনীতি অন্য দিকগুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির ধারাবাহিক মিটিংয়ের তৃতীয় দিন। অনেকদিন পর এমন মিটিং কি কি নিয়ম রক্ষা রুটিন মিটিং, নাকি আগামী দিনে রাজনীতি নিয়ে সুনির্দিষ্ট কোনো কর্মকৌশল ঠিক করছে বিএনপি? এই বৈঠক কিংবা এই কর্মতৎপরতার মাধ্যমে আমজনতার জন্য কি বার্তা দিতে চায় বিএনপি? ধন্যবাদ আপনাকে। আপনার গত প্রায় 2 বছর যাবৎ যে প্যান্ডেমিকের কারণে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশেই স্থবির হয়ে পড়েছিল মানুষের জীবনযাত্রা এবং রাজনীতি। এবং তাছাড়া আমাদের দেশে আপনি জানেন যে গণতন্ত্রের সংকট রয়েছে, সুষ্ঠু নির্বাচনের সংকট রয়েছে, দেশে একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। সবকিছু মিলিয়ে তারপরে আমাদের দেশে সবচেয়ে যে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই সব কিছু বিষয় নিয়ে আমাদের নির্বাহী কমিটির বৈঠক বিভিন্ন পর্বে চলছে। আসলে বাংলাদেশে এখন আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রের নেত্রীকে অন্যায়ভাবে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। তার মুক্তির ব্যাপারে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা দরকার। সেটার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে যে মিথ্যা মামলাগুলো রয়েছে, সেই সমস্ত মামলা প্রত্যাহারের বিষয়, এই সব কিছু নিয়ে আমরা মিটিং করেছি। এবং যেহেতু দেশে 2023 সালে নির্বাচনের জন্য যে নির্ধারিত ডেট রয়েছে, শেখ হাসিনা নিজেই সংসদে নিজেই বলেছে যে আওয়ামী লীগকে তাদের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণের জন্য। সবকিছু মিলিয়ে বিএনপিও বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল এবং 4 বার এদেশের শাসন করেছি। আমরাই একমাত্র এই দেশে সবসময় গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এদেশ শাসন করেছি। সেই গণতান্ত্রিক দলটিকে আজকে হত্যা, গুম, ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে চাপে রাখা হয়েছে। এই জন্য আমরা এই প্যান্ডেমিক যেহেতু এখন কমে গেছে সরকারের বক্তব্য অনুযায়ী, এবং আমাদের জীবনযাত্রা এখন সচল হয়েছে, এই জন্য আমাদের রাজনীতিও আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এতদিনের কারণে আমরা ভার্চুয়াল মিটিং করতাম, এখন আমরা ইন ফিজিক্যাল একটা মিটিং করছি। এবং আমাদের এটা কি কেবলই সময় এবং অবস্থার পরিবর্তন, নাকি এক ধরনের আত্মোপলব্ধিও আপনাদের দিক থেকে? কারণ গতকাল বৈঠকে অংশ নেয় বিএনপির একজন নেতা গণমাধ্যমকে বলেছেন বিএনপির ঘরবন্দি অনুষ্ঠান থেকে বেরোনোর পরামর্শ এসেছে ওই বৈঠকে। এবং বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে তো নানা সময় প্রশ্ন তুলছেন আওয়ামী লীগের নেতারা। এবার বিএনপির ভেতর থেকেই মাঠে নামার এক ধরনের পরামর্শ এলো। এটা কোনোভাবে আপনাদের দিক থেকে আত্মোপলব্ধি কিনা যে বিএনপি যেই মাত্রায় রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকার কথা, সেই সক্রিয়তা দেখাতে পারছে না বা ধরে রাখতে পারছে না, এবং সেখানে বদল বা পরিবর্তন? গত 2 বছর করোনার কারণে আমরা আসলে আমাদের তো ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করা সমস্যা ছিল। এখন যেহেতু সেই অবস্থা নেই, সুতরাং আমাদের নির্বাচনকে সামনে রেখে এবং সবচেয়ে বড় যে প্রসঙ্গ আমি বলেছি খালেদা জিয়ার মুক্তি, এই প্রসঙ্গগুলোকে সামনে রেখে আমরা আলোচনা করেছি এবং সরকারকে বিশেষ করে বাধ্য করবার জন্য যে একটি সুষ্ঠু নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। আমাদের রাজনীতিতে আমরা যে মাঠে নেই এই কথাটা ঠিক না, প্যান্ডেমিকের কারণে কেউই থাকতে পারেননি। আর বিএনপি
আন্দোলন করার সমর্থনে, এই কথাটাও ঠিক না। আমরা গত 14-12টি বছর এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের কত নেতা গুম, খুন, হত্যা শিকার হয়েছে আন্দোলনের ফলে, এটা আপনারা দেখেছেন। আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়া যেহেতু কোভিডের কারণে আপনার বাধাপ্রাপ্ত হয়েছিল, এখন আমরা সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকে সামনে রেখে আমরা সরকারকে বাধ্য করব একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই জন্য আমাদের এই বৈঠকগুলো, এই বৈঠককে আপনি রুটিন বৈঠকও বলতে পারেন এবং সময়ের প্রয়োজনের বৈঠকও বলতে পারেন। এবং রাজনীতিতে রুটিন বৈঠক বললো, সেই বৈঠকে সেই সামনের আগামী দিনের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা নিয়ে বিএনপির কর্মকৌশল এবং ভাবনা একরকম প্রতিফলিত হয়েছে বলতে হবে বৈঠকে। আপনি যেসব কথা বলছেন এখন বাধ্য করবেন বললেন আপনি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ কি বলে এই ব্যাপার বা আওয়ামী লীগের ভাবনা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। জনাব আজিজুল বারী হেলাল, সেলিম আলতাফ জর্জ রয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য তিনি। জনাব সেলিম আলতাফ জর্জ, শুনছিলেন আপনাদেরকে বাধ্য করা হবে, বিএনপি যেসব শর্তের কথা বলছে সেসব শর্ত মেনে একটা নির্বাচন আয়োজনে, সেই সব শর্তে বাধ্য হবেন আপনারা বা সেই সব শর্তে বাধ্য হওয়ার মতো অবস্থানে আপনারা রয়েছেন কিনা? বিএনপি বাধ্য করতে পারবে আপনাদের? আপনারা সেই রকম কোনো শঙ্কায় ভোগেন অথবা আত্মবিশ্বাস অত বেশি যে বিএনপি আপনাদের সঙ্গে পেরেই উঠবে না? কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। হেলাল ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো ওনাদের ব্যক্তিগত অভিমত। এর সাথে জনগণের, এদেশের মানুষের 17 কোটি মানুষের অভিমতের কোনো প্রতিফলন তাদের সাথে নেই। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের সূত্র ধরে আমি বলি, হেলাল ভাই বলেছেন যে বাধ্য করা হবে, উনিও বলেছেন যে গত 12-14 বছর যাবত ওনারা আন্দোলন করে যাচ্ছেন। তো আন্দোলনের কি অবস্থা এদেশের মানুষ জানে এবং ওনারা কিভাবে আন্দোলন করছেন সেটাও সবাই জানে। যার জন্য এই কথাগুলো আসলে শুধুমাত্র তাদের এক ধরনের কি বলে মনস্তান্ত্রিক বিভ্রান্তির ভেতরে তারা রয়ে গেছেন। ওনারা শর্ত আরোপ করছেন, কার উপরে শর্ত আরোপ করছেন, কাকে শর্ত দিচ্ছেন, কে শর্ত মানবে, এইগুলো এটা ওনারাই জানেন, আর কেউ হয়তো এরা জানে না। আমরা কেউই জানি না শর্তটা কি। ওনারা মাঝে মাঝেই বলেন যে খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যেতে হবে, সেইগুলোর জন্য এই সমস্ত নানান কথাবার্তা বলেন। দেখেন, এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার বলা আছে। বাংলাদেশের এক্সিস্টিং ল, সেখানে পরিষ্কার ভাষায় যেটা বলা আছে, আমাদের মাননীয় আইনমন্ত্রী এটা বলেছেন, এগুলোর ব্যাখ্যা বারবার আমরা দিয়ে যাচ্ছি এবং ওনারা এগুলো শোনার পরেও একইভাবে একই কথা বারবার বলে যাচ্ছেন। এগুলোর আসলে কোনো প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট নেই, শুধুমাত্র কথার কথা বলছেন, এটা একটা। আর দ্বিতীয়বার ওনারা বলেছেন যে হত্যা, গুম, ষড়যন্ত্র, নানান বিষয়ে ওনারা টেনে এনেছেন। আমি শুধু একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনারা যখন এই বিএনপি খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় আমাদের শাহ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী, তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। আমাদের আরেকজন জনপ্রিয় নেতা আসিফুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। খালেদা জিয়া এবং উনি যাকে বলছেন যে তারেক জিয়া, পলাতক ফেরারি আসামি, ওই সময় সরাসরি মদদে 21শে অগস্টের মধ্যে একটা জঘন্য ঘটনা ঘটিয়ে এদেশ থেকে চিরতরে রাজনীতিকে নির্মূল করার চেষ্টা করেছে। তো এই সমস্ত কাজ কারবার গুলো ওনারা তাদের ইতিপূর্বের ধারাবাহিক ঘটনায় করে এসেছেন। যার জন্য এই কথাগুলো যদি অন্য কেউ বলে সেটা মানা যায়। আগে ওনাদেরকে তাদের নিজের চেহারা আয়নায় দেখতে হবে, তারপরে যদি ওনারা বলেন। সেলিম আলতাফ জর্জ মানা যায় বলছেন, কিন্তু অমন অপরাধ যদি কেউ করেও থাকেন তার সঙ্গেও কি একই রকম অভিযোগ বা একই রকম কার্যক্রম চলে কিনা? কোন অভিযোগের কথা বলছেন? একই অপরাধ, এই যে হত্যা, গুম, খুনের কথা বলা হচ্ছে, যদি কেমন অপরাধ করেও থাকেন তার বেলাও সেগুলো করা যায় কিনা? দেখেন, এই দেশের একটা আইন আছে, ল অফ দিস ল্যান্ড ইজ ইকুয়াল ফর এভরিবডি। এখানে কাউকে অন্যভাবে দেখার কিংবা অন্যভাবে কি বলে অন্যভাবে এটাকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। যদি হয়ে থাকে তাহলে এই দেশের একটা হাইয়েস্ট কোর্ট আছে, সেখানে যে সে তার জাস্টিস সিক করতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। এরপরেও যদি ওনারা বলেন যে বিচার বিভাগ কুক্ষিগত করে রেখেছেন, আমরা এইগুলো পাবো কোথায়? তো বিচার বিভাগ কুক্ষিগত করে রাখার ইতিহাস ওনারাই সৃষ্টি করেছেন। আমি পুরনো ইতিহাসে যাব না, যদি হেলাল ভাই এই সমস্ত বিষয়ের অবতারণা করে পরবর্তী বক্তব্যে আমি জানাবো। আমি বলছি যে
আগে নিজের চেহারাটা আয়নায় দেখতে হবে, তারপরে এই বিষয়ে আমি মন্তব্য কিংবা বিবৃতি দিতে পারি। সেই বিষয়টা তখন মানুষ একটা মেনে নেওয়ার একটা পর্যায়ে যায়। এই সমস্ত ধারাবাহিক অন্যায় ইতিহাস তাদের হাত দিয়ে হয়ে এসেছে। এখন ওনারা বলছেন যে আমার এই বিচার বিভাগের প্রতি আস্থা নেই, আমার এই দেশের আইনের প্রতি আস্থা নেই, এই সমস্ত কথা ওনারা বলছেন। তারপরে আপনার আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়, যেটা আপনার ভাষ্যতেই উঠে আসছে যে বিএনপি একটা ঘরের ভেতরে গৃহবন্দী অবস্থায় বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। আসলে এক্স্যাক্টলি তাই। মাঠে আসার মতো যে শক্তি, যে সামর্থ্য, সেগুলোর কোনোটাই এখন বিএনপির নেই। গত 12 বছর যাবত হেলাল ভাইয়ের কথা ধরে আমি বলি, গত 12 বছর যাবত আন্দোলন করে আসছেন। আমরা চাই ওনারা আন্দোলন করুক, সেই আন্দোলনকে জনসম্পৃক্ততা অর্জন করুক, কিন্তু করতে পারবে না। তার একটা কারণ কি জানেন? কারণ এই দেশের যে তরুণ সমাজ তারা জেনে গেছে কোনটা, যে ইতিপূর্বে সমস্ত মিথ্যাচার এখন আস্তে আস্তে দিনের আলোর মতো মানুষের সামনে পরিষ্কার হয়ে আসছে। একজন মানুষ যে কিনা এতিমের টাকা চুরি করার দায়ে জেলে বন্দী হয়ে আছে, আমাকে শেষ করতে না, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করছি। আপনি আপনার এই কথার প্রেক্ষিতেই প্রশ্নটা, সেটা হচ্ছে বিএনপি পারবে না বা বিরোধী পক্ষের সেই বাস্তবতা নেই, এবং তাদের যে ইতিহাসের কথা আপনি বলছেন সেই ইতিহাস তরুণ সমাজ হয়তো ভালোভাবে দেখে না। এখন আপনাদের প্রধান প্রতিপক্ষ বা প্রধান বিরোধী মতাদর্শ হিসেবে বিএনপির বক্তব্যকে তো আপনারা নানাভাবে খণ্ডানোর চেষ্টা করেন, এবং আপনাদের দলের গুরুত্বপূর্ণ সবাই কথা বলেন সংসদে, অন্যান্য জায়গায়ও। এবং যেই দলের সংসদে মাত্র 6টি আসন রয়েছে, সেই দলের সদস্যদের বা সেই দলের রাজনৈতিক ইতিবৃত্ত নিয়ে এত নানান কথা হয়। ফলে কোনোভাবে কি চ্যালেঞ্জ আপনারা অনুভব করেন কিনা? বিএনপি যে সংগঠন গোছানোর দিকে নজর দিচ্ছে, কোনো ধরনের বাড়তি চ্যালেঞ্জ, ফলে সেটাকে আগে থেকে ঠেকানো বা সেটাকে কোনোভাবে আপনাদের এই যে এই রাজনৈতিক বাকযুদ্ধ দিয়ে পরাজিত করার প্রচেষ্টা আছে কিনা আপনাদের? অফকোর্স নট, আমাদের এই ধরনের কোনো প্রেশার নেই। তবে হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ সবচাইতে প্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের নিজস্ব রাজনৈতিক কর্মকৌশল আছে, সেই কর্মকৌশলের ভিত্তিতে আমাদের কার্যক্রম আমরা চলমান রাখি, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা, উনি যেভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং সেই কর্মপরিকল্পনা আমাদের কাছে আসা মাত্রই সেই মাফিক আমরা কাজ করবার চেষ্টা করি। তবে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কারোর কোনো প্রেশার অনুভব করে না এবং করছেও না। তবে হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে আমরা চাই যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক, নির্বাচনে এসে তারা এই দেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে আরো গতিশীল করুক, এবং এদেশের মানুষকে এই সমস্ত পুরনো সমস্ত বস্তা পচা ইতিহাস থেকে বের হয়ে এসে একটা আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা চাই সবাই একসাথে কাজ করুক। আচ্ছা, আপনার দিক থেকে আপনি সবাই একসাথে কাজ করার কথা বলছেন বাংলাদেশের কল্যাণে। দারুণ সুন্দর একটি বাক্য দিয়ে আপনি বক্তব্য শেষ করলেন। আমি যেতে চাই সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছে। জনাব এম এ আজিজ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমজনতায়। আলোচনা শুনছিলেন নিশ্চয়ই দুজন রাজনৈতিক নেতার। কদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক গেল, সেখানে নির্বাচন ঘিরে দল গোছানোর তাগিদ দেয় দলটির হাইকমান্ড। এখন আবার বিএনপি বেশ ঘটা করে কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মিটিং করছে। দুদলের এই কর্মতৎপরতা রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করবে বলে মনে করেন কিনা, নাকি আবার একই বৃত্তে ঘুরপাক খাওয়ার বাস্তবতা তৈরি হতে পারে? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। করোনা কালে রাজনৈতিক অ্যাক্টিভিটি ছিল না, এখন শুরু হচ্ছে। কারণ নির্বাচনী আবহাওয়া, যদিও নির্বাচন 2 বছরের উপরে বাকি আছে, এখন এই নির্বাচনের প্রস্তুতি দুটি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল থেকেই শুরু হয়েছে। তারই কারণে অলরেডি আওয়ামী লীগ সভা করেছে এবং বিএনপি সভা, তৃতীয় সভা শেষ করল। এখন বহুদলীয় গণতন্ত্রে বিরোধী দল এবং সরকারি দল একটা মানুষের ডান হাত এবং বাঁ হাতের মতো। কিন্তু আমাদের দেশে বিরোধী দলকে স্মরণ করতে হবে যে এই দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে সরাসরি যেটা বলা হয় ভোট অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। সেই আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগের যে মৌলিক পার্থক্য, সেটাকে কিন্তু নিরূপণ আগে করতে হবে, তারপরে আন্দোলনের রূপরেখা ঠিক করতে হবে। আমি যদি কয়েকজন মানুষের উদাহরণ দিই, যেমন বিচারপতি হাবিবুর রহমান বলেছিলেন যে গণতান্ত্রিক ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যাতে গণতন্ত্র না থাকে। তিনি সংবিধানের 55 অনুচ্ছেদ এবং 70 অনুচ্ছেদের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এই দেশের যে রুলিং পার্টির যিনি প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি সরকারেরও প্রধান, এবং
এই সংবিধানের 2 অনুচ্ছেদে তাকে একছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতার যদি কেউ অপব্যবহার করে তিনি স্বৈরাচারী হতে বাধ্য। দ্বিতীয়ত, টিআইবি রিপোর্ট দিয়েছিল যে এদেশে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত নির্বাচন, এদেশে নির্বাচনের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং টিআইবি আরও বলেছিল এই দেশে 5% সংসদের রাজনীতিবিদ, 61% মানুষ ব্যবসায়ী। এবং আপনি দেখেন এই সরকার রাজনীতির বিকল্প হিসাবে আমলা এবং রাজনীতির ব্যবসায়ীদেরকে কিন্তু বেছে নিয়েছে। দ্বিতীয়ত, বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারি দল সংবিধানের প্রস্তাবনার মধ্যে নেই, সংবিধানের মূলনীতিতে নেই, স্বাধীনতার ঘোষণাপত্রে নেই। এবং বিদেশি সব অনেক প্রতিষ্ঠানই বলছে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, কেউ বলছে হাইব্রিড গণতন্ত্র চলছে। এখন বহুদলীয় গণতন্ত্রে সব রাজনৈতিক দল, সরকারি বিরোধী দল ক্রিয়াশীল থাকা দরকার, কিন্তু এখন দেখেন একটি দল ক্রিয়াশীল, বিরোধী দল মাঠে নামতে দেওয়া হচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে আপনি লক্ষ্য করেন সাথে সাথে রাষ্ট্রীয় যতগুলি প্রতিষ্ঠান আছে, যেমন বিচার বিভাগ, আইন বিভাগ এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সবটি পুরোপুরি দলীয়করণ হয়ে গেছে। এই পরিস্থিতি যদি আন্দোলন করতে হয়, আমার ধারণা এই মুহূর্তে বিএনপির যে অবস্থা, বিএনপি উপযুক্ত সংগঠন নয়। কারণ বিএনপির আন্দোলনটা এই সরকারের আসার শুরুতে করা উচিত ছিল। এখন কেস, খুন, গুম এবং প্রত্যেকটা গ্রামে যান, প্রত্যেকটা নেতা কর্মী এমন নিঃস্ব হয়ে গেছে, ঘরবাড়ি বিক্রি করা, ঘরে থাকতে পারে না, কোর্টের বারান্দায় ঘোরে। এই সময়ে আন্দোলনের ডাক দিলে, কারণ বিএনপির যে চরিত্রের সংগঠন তাকে তো গণ অভ্যুত্থান করতে হবে, এই গণ অভ্যুত্থানে আমার মনে হয় বিএনপির কর্মীদেরকে সক্রিয় করা এখন এই মুহূর্তে খুবই কঠিন কাজ। সুতরাং এটা একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে। এবং আপনাদেরকে উদাহরণ দিতে চাই, এইটি আপনার এই কঠিন কাজ বলার পেছনে যুক্তির ভরে কোন দিকটা বেশি পড়ছে? সেটা আওয়ামী লীগ নেতারা যেমন করে বলছেন যে সেই শক্তি সামর্থ্যই নেই, যেটি জর্জ কিছুক্ষণ আগে বলছিলেন, নাকি বিএনপি যেমনটি বলার চেষ্টা করছে সরকারি নানা নিপীড়নের কারণে আসলে পেরে উঠছেন না? কোনটিকে আপনি মৌলিক কারণ বলে মনে করেন? না, এম এ আজিজ, আমি বলছি নিপীড়নের মাধ্যমে আপনার বিরোধী দলের ছোট বড় সব দলকেই কিন্তু কর্মীদেরকে নানাভাবে কেস কানেকশন দিয়ে অনেকটা নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে এবং সারা দেশে করে ফেলা হয়েছে বলেই তাদের এখন আর সেই সামর্থ্য নেই, আপনি বলছেন। আবু জাফর সূর্য রয়েছেন আমাদের সঙ্গে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আবু জাফর সূর্যর কাছে একটু যেতে চাই। হাইব্রিড রেজিমের কথা মাত্রই এম এ আজিজ বলছিলেন। আবু জাফর সূর্য, আপনি বাকিদের আলোচনা শুনছিলেন এবং কথা প্রসঙ্গে হাইব্রিড রেজিম এলো এবং এম এ আজিজ 2 আওয়ামী লীগের, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এবং এই সময়কার আওয়ামী লীগের পার্থক্যের কথা বলেছেন। সবগুলো রাজনৈতিক দল ক্রিয়াশীল নয় বলে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থার কথা বলেছেন। আপনি নিশ্চয়ই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের যে সূচক, সেখানে বাংলাদেশের অবস্থান জানেন হাইব্রিড রেজিমে। এই হাইব্রিড রেজিমে অবস্থানের পেছনে কি আওয়ামী লীগের এই চরিত্রগত পরিবর্তন, যেটি এম এ আজিজ বলছেন, এবং একই সঙ্গে সরকারি দল বিরোধী দলের যে সম্পর্কের ধরন, এইগুলো মৌলিক কারণ কিনা? এগুলোকে আপনি কারণ বলে মনে করেন কিনা? কিভাবে দেখেন সার্বিক রাজনৈতিক পরিস্থিতি? ধন্যবাদ। আমি আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ ভাইয়ের কথা শুনছিলাম এবং 2 জন রাজনীতিবিদ আছেন, একজন বিএনপির এবং আওয়ামী দলীয় যে সাংসদ, তার কথাও শুনছিলাম। কিন্তু আমি মোটা দাগে প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদারী যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক এবং কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি থেকে নিশ্চিত এই বর্তমান আওয়ামী লীগ সরে দাঁড়িয়েছে। কারণ তখনকার আওয়ামী লীগের রাজনীতি, অর্থনৈতিক কর্মসূচি, বর্তমান আওয়ামী লীগের বাজার অর্থনীতি বা উন্মুক্ত বাজার অর্থনীতির আওয়ামী লীগ এক আওয়ামী লীগ নয়। এটা কিন্তু আপনাদেরকে আমরা দেখেছি। কারণ সেই সময়ের আওয়ামী লীগের রাজনীতি বা বঙ্গবন্ধু রাজনীতি বা বাকশালের রাজনীতি বা সাম্যের একটা রাজনীতি, সেই রাজনীতির সাথে বর্তমান বাজার অর্থনীতি বা প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি বা লুটেরা বুর্জিয়া বা এই ধরনের মানুষদের, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। এখন আজিজ ভাই যে কথাটা বলেছে, যে সে পরিসংখ্যান দিয়ে বলেছে যে অনেক রাজনীতিবিদ, মানে যারা এমপি হয়েছে, তারা ব্যবসায়ী এবং নানা ক্ষেত্রে ঢাকা মহানগরীতেও দেখি এখন যদি কোনো উপনির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা গেছে গার্মেন্টসের ব্যবসায়ী সমিতির যে সভাপতি বা বিজিএম এর যে সভাপতি অথবা ঢাকার মেয়র একটা অংশের সেই বিজিএম এর প্রেসিডেন্ট ছিল। রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে বা ক্যারিয়ার পলিটিশিয়ানদেরকে বাদ দিয়ে এখানে কিন্তু ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া হয়েছে। একথা বলছি না যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারবেন না, কথা আমি বলছি না,
কিন্তু আমরা দৃশ্যমান হচ্ছে যে এই বেশিরভাগই রাজনীতিবিদ, যে যারা রাজনীতি করবার খেটে খাওয়া পড়ে খাওয়া রাজনীতিবিদ, এরা কিন্তু তাদেরকে রাজনীতিতে দেখছি না। তো রাজনীতিতে যারা একদম তৃণমূল থেকে উঠে আসা যে মানুষগুলো সাধারণ মানুষের সাথে কমিটমেন্ট থাকে, প্রতিশ্রুতি থাকে, সেই প্রতিশ্রুতিটা লক্ষ্য করছি না। কারণ কিছুটা সময় ব্যবসা, কিছুটা সময় রাজনীতি, কিছুটা সময় অবসর, এর মধ্যে দিয়ে জগাখুচির যে রাজনীতিটা, এইটার একটা চলন কিন্তু এখন বিদ্যমান রয়েছে আমাদের সময়। কারণ 20 বছর সে যেন তেন ভাবে ব্যবসা করে হাজার কোটি টাকা আয় করে নিল, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয় পার্টি হোক, লক্ষ্য করছি। কারণ আমাদের আজিজ ভাই সাংবাদিক নেতাও বটে, তার সাংবাদিকতার যা ক্যারিয়ার তার কিন্তু আমার বয়সের মতোই। তার দেখার যে চোখ, সেই চোখের সাথে আমিও যুক্ত করে দেখছি যে আমারও সাংবাদিকতার বয়স 30 বছর পেরিয়েছে। 91 থেকে সরাসরি তো রাজনীতিটাকে একজন সাংবাদিক হিসেবে দেখবার সুযোগ হয়েছে। এখানে যেটুকু বলবার কথা সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের কাছে রাজনীতিটা নেই এখন। একটা সময় 20 বছর বা 15 বছর কেউ ব্যবসা বাণিজ্য করে যেন তেন ভাবে টাকা আয় করে রাজনীতির কাছে তার টাকা পাহারা দেওয়ার জন্য রাজনীতির আশ্রয় নিচ্ছে। সেই আশ্রয়টা আওয়ামী লীগে দিচ্ছে, বিএনপি দিচ্ছে, জাতীয় পার্টি দিচ্ছে। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই যে বাংলাদেশটা যেটা বাস্তবতা, সেই বাংলাদেশটা প্রতিষ্ঠার জন্য যে আওয়ামী লীগ ভূমিকা রেখেছে, সেই আওয়ামী লীগ ব্যবসায়ীদের ওই কবর থেকে বেরিয়ে এসে জনগণের মধ্যে কাজ করবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। একথা আবার বলছি না যে জনগণের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ পূরণ করছে না, নিশ্চিতভাবে বলছি বাংলাদেশে এই সাউথ এশিয়ার মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল জায়গায় অর্থনীতির সূচক বলেন, স্বাস্থ্যের সূচক বলেন এবং সাংস্কৃতিক বা অন্যান্য যে অগ্রগতি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই বিষয়গুলো এগিয়ে যাচ্ছে। বিরোধীরা বিশেষ করে বিএনপি এবং যেটি এম এ আজিজ সাহেব বললেন যে গণতন্ত্রের সূচকে এবং এই রাজনৈতিক বাস্তবতার সূচকে বাংলাদেশের অবস্থানকে তাহলে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা কিভাবে দেখছে সেটিকে, সেইখানে কোনো একটা আপনি পিছু টান বা যদি বলি যে একটা বড় রকমের ব্যর্থতা বলে মনে করেন কিনা বাদ বাকি সূচকের সঙ্গে তুলনা করলে? না, ব্যর্থতা সূচকের কথা আমার দেশের নাগরিক কি বলছে, অন্যরা কি সূচক দিল সেটা দিয়ে যেমন বাহাবা নেবেন, আপনি যেমন ওই সফলতার যেমন আপনি ভাগ নিতে চান, কিছু ব্যর্থতার ভাগও তো নেবেন। আপনি সফলতার জন্য যদি আপনি বাহাবা নেন, ফুলের মালা নিতে চান, তো ব্যর্থতার জন্য তো আপনার গ্লানির কোনো মালা থাকতে পারে, সেটা থাকতে পারে না। কিন্তু মূল কথা যেটা বলতে চাচ্ছি যে 1971 সনে বা মুক্তিযুদ্ধ পূর্ব বা মুক্তিযুদ্ধ পরবর্তী এরশাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচি ছিল, বর্তমানের যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচির একই প্যাটার্ন হতে পারে না। একটা পরাধীন দেশ থেকে মুক্ত হওয়ার জন্য, পরাধীন অর্থনীতি থেকে মুক্ত হওয়ার জন্য যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচি একটি রাষ্ট্র ব্যবস্থায় থাকে, সেই বর্তমান অবস্থায় সেই রাজনৈতিক কর্মসূচি দিয়ে কিন্তু একটা সময় আমরাও এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, আমরা তো মানববন্ধন খুঁজে পাই না। কেবল একটি দল পাল্টেছে বা একটা রাজনৈতিক নেতৃত্ব পাল্টেছে তা নয়, রাজনৈতিক ধরন, রাজনৈতিক সংস্কৃতি একরকম পাল্টে গেছে এবং সেটা সময়ের অভিঘাতে, অর্থনৈতিক আর্থসামাজিক বাস্তবতার অভিঘাতে, বৈশ্বিক রাজনীতির অভিঘাতে, এগুলো আপনি বলছেন। আপনার কাছ থেকে উত্তর পেয়েছি। জনাব আবু জাফর সূর্য নিশ্চয়ই কথা হবে। এবার একটু আজিজুল ভাই হিলালের কাছে আবার যেতে চাই। আজিজুল ভাই হিলাল, আপনার বিভিন্ন কথার একরকম জবাব দিতে গিয়ে সেলিম আলতাফ জর্জ বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে এনেছেন, আপনাদের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন ছাড়াও কিন্তু আপনাদের যে বৈঠকে গত কয়েকদিন ধরেই যেসব কথা উঠে এসেছে, সাংগঠনিক কাজ দ্রুত গুছিয়ে নির্বাচনে এগিয়ে যাওয়ার পরামর্শ কেউ দিয়েছেন, কেউ বলেছেন কোনো অবস্থাতেই দলীয় সংগঠন নির্বাচনে যাওয়া যাবে না এবং কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে রাজপথে সক্রিয় নেতাদের সমন্বয়ে তালিকা করার পক্ষে মত এসেছে বৈঠকে। অর্থাৎ সক্রিয় নেতা নিষ্ক্রিয় নেতার একটা বিভাজন কোনো না কোনোভাবে হয়তো বিএনপিতে রয়েছে। তাহলে নতুন করে কি বলবেন, আসছে দিনে কি আরও ঘাম ঝরাতে হবে আপনাদের, আরও মানুষকে সক্রিয় করতে, অথবা যারা সক্রিয় রয়েছেন তাদেরকে নিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে? দেখেন, বিএনপি বিরোধী দল হিসাবে একটি ভাইব্রেন্ট বিরোধী দল। গত 12-14টি বছর আমরা এই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছি। আপনি জানেন যে বাংলাদেশে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামকে কিভাবে দমন করছে। আমাদের একজন সাংবাদিক ভাই বলেছেন যে আন্দোলনের প্যাটার্ন আসলে স্বৈরাচারের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন আমরা করেছি বিগত দিনগুলোতে, এরশাদ বিরোধী বা এর আগেও যে সমস্ত স্বৈরাচার ছিল, সেই সব স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যে সমস্ত আন্দোলন করেছি, এখন ফ্যাসিজমের বিরুদ্ধে অবশ্যই এবং আন্দোলনের প্যাটার্ন তো অবশ্যই চেঞ্জ থাকতেই পারে। আমি বলতে চাচ্ছি যে বর্তমানে আপনি দেখেন যে কোনো কথা বললে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে কিভাবে দমনপীড়ন হয়।
সরকারের যে গৃহায়ন এবং আশ্রয়ন প্রকল্প দেখেন, সেই প্রকল্পে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ নেত্রী বলছেন সেই দুর্নীতিকে আপনি জায়েজ করার জন্য তিনি বলছেন ষড়যন্ত্র করে কেউ শাবল এবং হাতুড়ি দিয়ে এই আশ্রয়ন প্রকল্প কি ভেঙেছে। কত বড় হাস্যকর কথা, কারণ এই প্রকল্পে দুর্নীতি হচ্ছে, দুর্নীতিকে তিনি চাপা দিতে চান, এই জন্য তিনি এই কথাটি বলেছেন। একইভাবে দেখেন আজকে প্রশাসনের বিভিন্ন দুর্নীতির কথা সাংবাদিক ভাইয়েরা যখন তুলে ধরতে চায়, রোজিনা ইসলাম যখন স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা বললেন, আপনার কাজলের অবস্থা দেখেন, আপনার শিশিরের কথা আপনি দেখেন, তারপরে প্রবীর শিকদার, এই সমস্ত সাংবাদিকদের ক্ষেত্রে কিভাবে আপনার নির্যাতন করা হয়েছে আপনার যখন সরকারের দুর্নীতির কথা বলেছে। আজকেও আমি দেখলাম যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে 11 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কারণ সরকারের বিরুদ্ধে কথা বললে বিভিন্নভাবে সাংবাদিক ভাইরাও বুঝতে পারছেন যে কিভাবে দমন নিপীড়ন করা হচ্ছে এবং জাতীয় রাজনীতিবিদদের উপরেও কিভাবে গুম খুন করা হচ্ছে। আজকে জজ সাহেব যেটা বললেন যে জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, তাহলে আপনারা দিনের ভোট রাতে করেন কেন? একটি সুষ্ঠু নির্বাচন দিতে চান না কেন? আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আপনারা বলেন কেন যে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে? কারণ আপনারা দুর্নীতি করেছেন, অগণতান্ত্রিক করেছেন বলে তো এই সমস্ত কথা বলেন। আজকে দেখেন গত 14 সালের নির্বাচনে এবং 18 সালের নির্বাচনে কত লাখ লাখ তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি, তারা এখন ভোট দিতে চায়, কারণ ভোট দেওয়ার সংস্কৃতি একটা নতুন মানুষের একটা এক্সাইটিং ব্যাপার এটা। সুতরাং এই যে তরুণ সমাজ, এরা কিন্তু বিএনপির সাথে রয়েছে, আজকে জনগণ বিএনপির সাথে রয়েছে বিদায়। তাহলে এই মানুষগুলো যদি বিএনপির সাথে থাকে জনাব হেলাল, এবার কি তাহলে আটঘাট বেঁধে নির্বাচনের দিকে এগোবে বিএনপি নাকি আন্দোলনের দিকে এগোবে? অর্থাৎ 2014-র পথ ধরবে বিএনপি না 2018-র পথ ধরবে, নাকি নতুন কোনো পথ তারা তৈরি করার চেষ্টা করবে 2023-এর জন্য? আপনাকে বলতে হচ্ছে আন্দোলন কিন্তু চাঁদ দেখে হয় না, সময়ক্ষণ দিন বেঁধে না। আন্দোলন একটি চলমান প্রক্রিয়া, কখন কোনটা স্পার্ক করবে মানে নো ওয়ান নেভার নো ইট। সুতরাং আমাদের যে প্রক্রিয়া, আমাদের যে অনগোয়িং আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমি বলছি তরুণ ভোটাররাও এবার আমাদের সাথে সম্পৃক্ত হবে, কারণ দ্রুত নির্বাচনে তারা ভোট দিতে পারেনি এবং জনগণ আমাদের সাথে আছে। আপনি দেখেন যে আমাদের যখনই কোনো আমরা পাবলিক প্রোগ্রামে যতটুকু স্পেস পাই, ওই যে বললেন যে মানববন্ধন নামক প্রোগ্রাম তারা আগে দেখেনি, কিন্তু এটা আপনার রাজনৈতিক একটা সংস্কৃতি মানববন্ধন। আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম যেগুলো করেছি সেখানে মানববন্ধন ছিল না, কারণ তখন বাংলাদেশে ফ্যাসিজম ওইভাবে যে বসেনি। এখন ফ্যাসিজমের কারণে মানুষের আন্দোলনের প্যাটার্ন চেঞ্জ করে, মানববন্ধন কোনো খারাপ কোনো বিষয় না, কিন্তু বিএনপি যখনই কোনো পাবলিক প্রোগ্রামে যায়, আপনি দেখেন আমাদের বিভাগীয় সমাবেশগুলো, আমাদের জেলা সমাবেশগুলো, ইভেন আমাদের ঢাকা শহরে যে কোনো সমাজে হাজার হাজার লোক, আমাদের হাজার হাজার লোক সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের প্রোগ্রামে আসে এবং সেখানে পুলিশ কিভাবে নির্যাতন করে সেটাও আপনার টেলিভিশনে দেখেছেন। তারপরেও যে আমরা গত 14টি বছর এত নির্যাতন সহ্য করে আমরা রাজপথে আছি এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা দেখেন বাধা বিপত্তি শেষেও আমাদের কত লোক আমাদের প্রোগ্রামে হয়। এবং আজকে যদি বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, আপনার আওয়ামী লীগ নিজেও জানে যে তাদেরকে বাটি চালান দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না, অন্তত ভোটের হিসাবে, ভোটের মাঠে। আচ্ছা, একটু জিজ্ঞেস করে আসি জর্জ সাহেবের কাছে, তারা জানেন কিনা আজিজুল ভাই হেলাল আপনার এই কথার প্রেক্ষাপট ধরে একটু তার সঙ্গে কথা বলে নিতে চাই। জনাব সেলিম আলতাফ জর্জ, আপনি আলোচনা শুনছিলেন এবং বিএনপি একরকম আত্মবিশ্বাসের সঙ্গে বলছে তরুণ প্রজন্ম তাদের সঙ্গে আছে এবং এর মাধ্যমেই তারা আসলে সামনের দিনে তাদের যে রাজনৈতিক মোড় সেটা ঘুরিয়ে দিতে পারবে হয়তো, এবং সুষ্ঠু ভোট হলে ফলাফলের কথা এটা নিশ্চয়ই আপনারা শুনেও আসছেন অনেকদিন ধরে। বলছি বিএনপি তাদের মতো করে হয়তো কর্মকৌশল সাজাবে, যেই প্রশ্নটা আমি করেছিলাম আজিজুল ভাই হেলালকে, নির্বাচনের দিকে যাবে না আন্দোলনের দিকে যাবে? এখন বিএনপি যেহেতু আপনাদের এখন পর্যন্ত প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক মাঠে, বিএনপি নির্বাচনে গেলে আপনারা কি কর্মকৌশল নেবেন, আন্দোলনে গেলে কি কর্মকৌশল নেবেন, সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের ভাবনা আছে। অর্থাৎ নির্বাচনে গেলে সে তাদেরকে স্বাগত জানাবেন কিনা বা তাদের সঙ্গে কিভাবে আসলে ফাইটটা করবেন, নির্বাচনী লড়াইটা করবেন, আর আন্দোলনে গেলে কিভাবে তাদের প্রতিহত করবেন, এইরকম পরিকল্পনা আপনারা কিভাবে তৈরি করছেন বা সাজাচ্ছেন? এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, বিভিন্ন কর্মসূচির কথা বলছিলেন হেলাল সাহেব, যেমন কয়েকদিন আগে চন্ডিমা উদ্যানের যে কর্মসূচি, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলো, তারপরে 2 সেপ্টেম্বরে সম্ভবত চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটলো বিএনপির সঙ্গে। ফলে কোনোভাবে বিএনপি যেটি দাবি করছে যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের একটা ফ্রন্ট হিসেবে তাদের সঙ্গে লড়াই করছে, তাদেরকে নিপীড়নে দমনে আটকে রাখার চেষ্টা করছে, এই বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন? হেলাল ভাই, আমি তো হেলাল ভাইকে ওয়েলকাম জানাই এবং তার দলের যে নেত্রী এবং যারা তাদের দলের প্রধান নেতা, আমি তাদেরকে ওয়েলকাম জানাই যে তারা নির্বাচনে আসুক। তারা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, হাজার হাজার লোকের সমাগম হচ্ছে,
এবং বিভিন্নভাবে মানুষজন সম্পৃক্ত হচ্ছে। আমরা চাই যে এটা করুক, কারণ আমরা চাই একটা শক্তিশালী বিরোধী দল। এটা বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে, গণতান্ত্রিক পন্থায় একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, আমরাও সেটা চাই। কিন্তু ওনারা একটা দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়ে গেছেন। পরবর্তীতে ওনারা একসময় বলেছিলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। দেখেন পরবর্তীতে কিন্তু 2008 সালের নির্বাচনে তারাই 30টা সিটের বেশি পায়নি। ওনারা ভোটের কথা বলেন, রাতের ভোট, দিনের ভোট। আমি হেলাল ভাইয়ের কাছে এবং সবার কাছে একটা এভিডেন্স দেখান না, একটা আপনার এভিডেন্সিয়াল প্রুফ দেখান। আপনাদের বিগত দিনের কর্মকাণ্ডের ফলে হয়েছে কি জানেন? বিএনপি দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং আপনাদের এই সমস্ত রেকলেস কথাবার্তার কারণে নেতা হিসাবে এলাকায় আপনাদের সমর্থন হারিয়ে গেছে। আপনারা আপনাদের স্ব এলাকায় যে কথা বলেন, দেখি কতজন মানুষ আসে, কতজন মানুষ আপনাদের কথা শুনে। আমরা চাই যে আপনারা শক্তিশালী হন। একটু আগে আপনি বলেছেন যে আন্দোলনের ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। এবার সবাই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না। আপনি বলছেন আন্দোলনের ভয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলছি না। এই সমস্ত আপনাদের সাধারণ সম্পাদক এই কথা বলেনি আন্দোলনের ভয়ে শিক্ষা। অন রেকর্ড, ইচ এন্ড এভরি ওয়ান নয়। আপনার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলা শিক্ষা মন্ত্রণালয়, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অন্যান্য এক্সপার্ট না মিলে আমাদের দেশে যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের উপর নির্ভর করে আমরা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবো, কবে খুলছি, সাময়িক আলোচনার ভিত্তিতে করা হচ্ছে। আপনাদের সাধারণ সম্পাদক বলেছে ছাত্রলীগকে ওয়েল ইকুইপড হইতে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এগুলো সব অন রেকর্ড পত্রিকা। ছাত্রলীগকে ওয়েল ইকুইপড হতে বলা আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এই দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। একটার সাথে আরেকটা কানেক্ট করে ভিন্ন একটা ব্যাখ্যা দাঁড় করানোর কিন্তু কোনো সুযোগ নাই এখানে। আর আপনাদেরকে কি বলে, আপনারা আরো আরো কি কি কথা বলেছেন যে আন্দোলনের মাধ্যমে আপনি দেখেন রাজনীতির পরিবর্তন আসবে, স্বাভাবিক। এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। 70 দশকের রাজনীতি 80 দশকে হয়নি, 80 দশকের রাজনীতি 90 দশকে হয়নি, 90 দশকের রাজনীতি কিন্তু পরবর্তী দশকে হয়নি। এটা প্রত্যেকটা সময়ে একটা রাজনৈতিক দল বিশ্বের সমস্ত বিষয়কে মাথায় নিয়ে কিন্তু আপডেট করে, নিজেদেরকে আপগ্রেড করে, বর্তমান যুগের সাথে আধুনিক যুগের সাথে তাল মেলানোর জন্য কিন্তু আপগ্রেড হয়। যার জন্য নতুন নতুন নেতা আসে, নতুন মোল্লা আসে, নতুন নতুন স্ট্র্যাটেজি হয়। আমরা কিন্তু 70 দশকের স্ট্র্যাটেজি নিয়ে এখন চলতে পারবো না। এই আধুনিক জামানায় আমরা যেভাবে যাচ্ছি আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন হবেই। হ্যাঁ, এখানে হয়তো আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমরা সবাই এখনো বাংলাদেশের অ্যাজ এ হোল, আমরা যারা এই দেশের সরকার, বিরোধী দল সহ অন্যান্য যারা সবাই আছেন, এখনো আমি বলবো আমরা এখনো লার্নিং সিচুয়েশনে আছি। আমাদের ইকোনমিও ম্যাচিউর হয় নাই, মানুষ হিসাবেও আমাদের ভাবনা চিন্তা কথাবার্তা কোনো ম্যাচিউর অতটা হয়নি। দেখেন আমরা কিন্তু অনেক বিষয় আছে যেগুলোতে এক হতে, কিন্তু শুধুমাত্র বিরোধিতার কারণে আমরা এক হতে পারি না, যার ফলে যে সমস্যাটা হয় এদেশের জনগণ সেই সমস্যাটা করে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, তার সঙ্গে আলোচনায় যুক্ত হতে চাই এখন। এম এ আজিজ, আপনি বক্তব্য শুনছিলেন নিশ্চয়ই অন্যান্যদের, এবং বিএনপির দিক থেকে গণতন্ত্র হরণের একটা অভিযোগ বরাবরই শোনা যায়, কিন্তু গণতান্ত্রিক কাঠামোয় তারা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? আর পাশাপাশি দলটি নিজের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা কতখানি করতে পারছে? আর যেই রকম সেলিম আখতার জর্জ বললেন যে তারা ঐক্যের জন্য নানা রকম ঐক্যের প্রেক্ষাপট তৈরি হওয়ার পরও বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতায় শেষ পর্যন্ত আর ঐক্যে যাওয়া যায়নি। সব জায়গায় ঐক্য না হলেও এই ধরুন মহামারীর মতো একটা বিষয় পার করে ফেললাম আমরা, এই এমন একটা মহামারীও ন্যূনতম ঐক্য, রাজনৈতিক বা জাতীয় ঐক্যের দিকে আমাদের নিতে পারলো না। কিভাবে ব্যাখ্যা করবেন? সেখানে বিএনপির ভূমিকাকেও আমি আপনার দিক থেকে আপনার বিশ্লেষণে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি আগেও কিন্তু বলার চেষ্টা করেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন সংগ্রামের চেহারা একরকম, আর দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আন্দোলনের চেহারা ভিন্নতম। এখন আমি বলছি যে রাজনীতির বিকল্প হয়ে গেছে আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী। তো আপনি এই বর্তমান সরকার, এরা কিন্তু এখন বিরোধী দল যদি আন্দোলন করে, রাজনৈতিক দল প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ হচ্ছে আমলা, আইনশৃঙ্খলা বাহিনী। যার ফলে আমি যেটা বলছি যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষে এই ধরনের সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন। এখানে দরকার একটা বিপ্লবী সংগঠন। বিএনপি কিন্তু বিপ্লবী সংগঠন নয়। সুতরাং
আপনার সরকারের চরিত্র অনুযায়ী আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। আমি ধরেন এই যে 3টে সিরিজ মিটিং বিএনপির হলো, আমি ফলো করলাম। বিএনপি কিন্তু বেশ কিছু ভুলও করেছে, কিন্তু আমি কিন্তু কোনো আলোচনায় বিএনপি আত্মসমালোচনা করতে দেখি নাই। কেন বেগম খালেদা জিয়া মুক্তি পেল না, কেন নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি বাংলাদেশ থেকে রহিত হয়ে গেল, কেন ব্যবসায়ীরা রাজনৈতিক অঙ্গন দখল করে নিল, কেন সরকার আমলা নির্ভর হয়ে গেল, কেন বিরোধী দল আন্দোলন করতে পারছে না, এই বিষয়গুলি কিন্তু আমি কোনো আত্মসমালোচনা কিন্তু আমি করতে দেখি নাই। এগুলি করা দরকার, এগুলি করে এবং সরকারের চরিত্র অনুযায়ী কিন্তু আন্দোলন করতে হবে। এখন সরকারের চরিত্র যদি আপনি শুধুমাত্র গণ-অভ্যুত্থানের কথা বলেন, আমি সেটা আগেই উত্তর দিয়েছি। বিএনপি কিন্তু বিশাল সংগঠন, এতে কোনো সন্দেহ নাই। 12টি বছর একটি কর্মী সমর্থক কিন্তু বিএনপির থেকে ছুটে যায় নাই। প্রত্যেকটা পরিবারে বিএনপির যেমন সমর্থক আছে, আওয়ামী লীগেরও সমর্থক আছে। বৃহৎ দল বাংলাদেশের দুটি, কিন্তু আপনি যদি সমর্থক যে আছে, এই সমর্থক বেস কোন দিকে গেছে সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন তো দরকার। কিন্তু এখন মানুষ কিন্তু সাধারণ মানুষ মনে করে না এই দেশে আর নিরপেক্ষ নির্বাচন হতে পারে। কারণ আমি তো বললাম তো, রাজনীতিটা তো ব্যবসায়ী এবং আমলার কাছে চলে গেছে। সুতরাং এখন পরীক্ষাটা করবেন কিভাবে? আওয়ামী লীগের পক্ষ থেকে বলে ভোটে গিয়ে পপুলারিটি প্রমাণ করেন। এখন অনেক নির্বাচন, ভোটের গুরুত্ব নিয়ে আর একটু কথা বলতে চাই। আপনি ভোটের গুরুত্ব হারিয়েছে এটি বলছেন। আবু জাফর সূর্যর কাছে একটু যেতে চাই। আবু জাফর সূর্য, সাম্প্রতিক সময় নির্বাচন বলতে ভোটার উপস্থিতি কম, তো এই খবর গণমাধ্যমগুলোতেই আসে বিভিন্ন সময়। নাগরিকটা নির্বাচন বিমুখ হয়ে গেছে, ফলে ভোট তার গুরুত্ব হারাচ্ছে কিনা, এবং সেই বাস্তবতা যদি তৈরি হয়, এম এ আজিজ যেমন করে অভিযোগের সুরে বলছিলেন যে বিরোধী পক্ষের জায়গায় এখন অনেক ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অংশ, আমলা, প্রশাসন বা অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কোথাও কোথাও প্রতিপক্ষ হয়ে উঠছে। ফলে এই যে রাজনীতির ক্ষেত্রে প্রতিপক্ষের ধরনও পাল্টে যাচ্ছে, এটি সামগ্রিক রাজনীতিকে কতটা অবনমিত করছে, অবদমিত করছে? ধন্যবাদ। আগে যখন আজিজ ভাই কথা বলছিলেন, তখন আজিজ ভাইয়ের অনেকগুলো কথা আমি সংশোধন করতে সুযোগ পেয়েছিলাম। এইবার আজিজ ভাই কথা বলছেন, সবগুলো বিষয়ের সাথে আমি একমত নই। আজিজ ভাই আপনার মতো যে কথাটা বলছে, এর সাথে আমার ভিন্ন মত রয়েছে। রাজনীতিতে আপনি মাঠে কোনো পক্ষ বা কোনো অন্য দলের খেলোয়াড় থাকে, সে একটি দল গা গরমে খেলে, যে একটা দুটো গোল দিয়ে চলে বাঁচি, মাঠে তার প্রতিপক্ষ নাই। আর মাঠে শক্ত প্রতিপক্ষ থাকে, তখন ওই দলটাকে ঠিকঠাক মতো দলের যে মেজাজ, সেই হিসেবে খেলাটা খেলতে হয়। রাজনীতিতে যদি ওরকম প্রতিপক্ষ রাজনীতি ঠিকঠাক মতো অবস্থান না করে, তাহলে অন্য যে রাজনৈতিক দলটা মাঠে থাকে তাদের মতো করে একটি ম্যাচ খেলে বেরিয়ে যায়। এই অবস্থায় তখন আসলে রাজনীতি খুঁজে পাওয়া যাবে না। আর যে কথাটা বলেছেন, যখন একসাথে 12 বছর রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনা করে, তখন তাদের কিছু ত্রুটি বিচিত্র চোখে ধরা পড়ে, এবং হচ্ছে তারা সেখান থেকে মানে তার ক্ষত যে থাকে সে ক্ষতটা সারবার চেষ্টা করবে। আমি মনে করছি বর্তমান সরকার তাদের যে ত্রুটি বিচিত্র রয়েছে কিংবা আমলাদের সাথে যে নির্ভর হয়ে পড়ছে, আমরা সরকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। গণমাধ্যমের কথা বলছিল একটু আগে আজিজুল বাড়ি হেলাল, যে প্রসঙ্গক্রমে আমার বলতেই হয়, যেহেতু আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম, আমার আজিজ ভাইও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিল, অনেকবার সেও নেতা ছিলেন। 11 সাংবাদিকের কথা যেটা উনি আসছেন, আমি কথা বলি, সাংবাদিকরা এর বিপক্ষে। আমরা বিশ্বাস করি যে স্বাধীন রাষ্ট্রে সকল নাগরিকই রাষ্ট্রের আইন এবং বিধি মানতে বাধ্য। এবং প্রশ্ন হচ্ছে ওইখানটায় যে 11 জন সাংবাদিককে কেন, অন্য শ্রেণীর যে পেশার যে নেতৃত্ব সংগঠন আছে, যেমন ডাক্তারদের সংগঠন আছে, আইনজীবীদের সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে, সংগঠন আছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের কেউ নয় কেন? সেখানে হচ্ছে যে আমলারা যদি মনে করে যে কোনো না কোনো ভাবে তাদের এই যে দোষগুলো, ত্রুটিগুলো, তাদের যে কি বলা হয় প্রশাসন যারা তাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার মধ্যে রয়েছে, সেগুলো যদি সাংবাদিকরা তুলে ধরে, তাহলে সাংবাদিক যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে আগে একটা ভীতির মধ্যে নিয়ে আসি, অথবা এই বার্তাটা সমাজে পৌঁছে যাক। আমরা তো এই দাবিটাই করছি, আমি এই দাবি করতে চাই এই টেলিভিশনের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে এই 11 সাংবাদিকদের যে ব্যাংক হিসাব তলব করলেন,
যেমন এই তলব করার জন্য নোটিশটা গণমাধ্যমে পাঠিয়েছেন, 11 সাংবাদিকের যে ব্যাংকের যে হিসাবে কি পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে, সেইটাও কিন্তু জনসমক্ষে প্রমাণ দিতে হবে। আর যদি না দেওয়া হয়, আমি এটা মনে করি যে মানহানির মামলা আমি করতে বাধ্য হবো আমরা। আর অন্যান্য পেশার মানুষের যারা আছে, শ্রেণী পেশার যে নেতৃত্ব দেয়, তাদের নেতাদের ব্যাপারে বলুন, যেমন রাজনীতিবিদ যারা আছে, যেমন জর্জ সাহেব এমপি, তাকে কিন্তু একটা হলফনামা দিয়েছে, তার দিতে হয়েছে তার সম্পদের বিবরণী, কিন্তু একজন সচিবকে তার হলফনামা দিতে হচ্ছে না। সচিবরা তো কি করছেন, কোথা থেকে তার ব্যাংক হিসাব, কিংবা তার স্ত্রী, তার ভাই বা তার আত্মীয় স্বজনদের সম্পদের কোথার বিবরণী রয়েছে, সেগুলোও কিন্তু দিতে হবে। আমলা নির্ভর যদি তখন হয়ে যাবে, একটু আগে যেটা বলছিলেন, মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে, তারপরও আমলার শূন্য পৃথিবীতে কোনো সুস্থ ব্যবস্থা চলতে পারে না। কিন্তু আমরা যেমন রাজনীতিবিদদেরকে চলতে হয়, তাহলে এখন কেমন বলছেন রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিক বা সাংবাদিক নেতাদের তো এক ধরনের সুসম্পর্ক, সৌহার্দ্য থাকে নানা কারণে, কাজের ধরনের কারণেও, আমলাদের সেই দায়বদ্ধতার জায়গা হয়তো নেই, ফলে সেখানে ওই আপনার রাজনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও অগ্রাধিকারটা তাহলে সেই আমলা বা প্রশাসনের হাতে চলে যায় কিনা, দু এক লাইনে বললে অন্যদের কাছে যেতে চাই আলোচনায়। আবু জাফর সূর্য। না, একটু আমার কথাটা শেষ না করলে ভুল বার্তা যেতে পারে, যদি একটু সুযোগ দেন। যদি রাজনীতিবিদরা চলে নীতি এবং আদর্শের মধ্য দিয়ে, আর আমলা প্রশাসন চলে আইনের মধ্য দিয়ে, যদি সেই আইনের মধ্যে না চলে, তখন এই বর্তাটা ঘটে, এবং রাজনীতি এবং আমলার যে দায়িত্ব এর মধ্যে বর্তায় হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা। আবু জাফর সূর্য। আজিজুল বাড়ি হেলালের কাছে যেতে চাই। আজিজুল বাড়ি হেলাল, যেই প্রশ্নগুলো এর আগে বারংবার উঠে আসছিল, পুরনো অনেক বিষয় নিয়ে কথা হয়, কেউ কেউ তো এটা বলার চেষ্টা করেন যে বিএনপি একসময় যে আগ্রাসী এবং ইতিহাস পরিবর্তনের রাজনীতি করেছে, আজ তারই খেসারত দিতে হচ্ছে কিনা, এমনভাবে ভাবা যায় কিনা এই বিষয়গুলোকে, যখন জিয়াউর রহমানের কবর এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসে, তখন সেটাকে ওই সব বিএনপির আগের যেই রাজনীতি বা তার আগের যে প্রচেষ্টা, তার খেসারত বলে মনে করার সুযোগ থাকে কিনা, এবং আওয়ামী লীগের একজন নেতা এই আমাদের আলোচনায় তো বলছেন যে ঐক্যের নানা সুযোগ আমরা আসলে ওই বাস্তবতা তৈরি হয় না, কাজে লাগানো যায় না, এবং তাদের দিক থেকে এক ধরনের ঐক্যের আহ্বান তিনি জানাচ্ছিলেন। তো সেই রকম জায়গায় সৌহার্দ্যপূর্ণভাবে রাজনৈতিক একটা ক্ষেত্র তৈরি করার দিকে বিএনপির নজর কতখানি, নাকি এই পারস্পরিক দোষারোপ এবং এই নানান রকম যদি বলি জটিলতা, রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিকেও এটা চায় বিএনপি? আপনারা কিভাবে দেখেন, কিভাবে ভাবেন? ঐক্যের কথা বলছেন, ঐক্য হবে আপনার গণতন্ত্রকে সমুন্নত করার ঐক্য, দুই পক্ষেরই ঐক্য হবে গণতন্ত্রকে সমুন্নত করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য, সেই ঐক্য। আপনি বিএনপিকে আজিজ ভাই অনেক দুঃখ পাইছে মনে, যে বিএনপি সেই বিপ্লবী সংগঠনের মতো কাজ করছে না, আপনি বলছেন আগ্রাসী। আসলে বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক বা বিপ্লবী সংগঠন কিন্তু না, বিএনপি একটি গণসংগঠন, এবং জনগণের সমর্থন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। আর বিপ্লব আর আন্দোলন বা আপনার গণ অভ্যুত্থান তো এক জিনিস না, বিপ্লব এক জিনিস, গণ অভ্যুত্থান এবং আন্দোলন আর এক জিনিস। স্বাধীনতার পরে বিপ্লবের কথা, আসলে বিপ্লব বাংলাদেশের খোল নলচে পাল্টে দেওয়ার জন্য তো বিপ্লবের প্রয়োজন হচ্ছে, সেই বিপ্লবের কথা আমি বলছি না। আমি বলছি যে বর্তমান যে ফ্যাসিজম রয়েছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রামের কথা বলছি, যে আর ভোটের সংস্কৃতি হারিয়ে গেছে, এটা আসলে ঠিক না। বর্তমানে যে ফ্যাসিস্ট সরকার, তিনি এই ভোটের সংস্কৃতিকে আপনি অ্যাসাসিনেট করে ফেলেছে। সাধারণ মানুষ কিন্তু ভোট চায়, সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করতে চায়। আর রাজনীতিতে বারবার আজিজুল ভাই হেলালের সঙ্গে সংযোগটি বিঘ্নিত হয়েছে, ফলে আমরা তার সঙ্গে সংযুক্তি হারানোর কারণে তার শেষ দিকের কথাগুলো শুনতে পাইনি। সম্ভবত সংযোগগুলো আবার পাওয়া যাচ্ছে, সবার সঙ্গে যুক্ত হতে পেরেছি আমরা আশা করি। ইতিমধ্যে এম এ আজিজ রয়েছেন, সিনিয়র সাংবাদিক। এম আজিজের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। জনাব এম এ আজিজ, আপনি আপনার যে প্রত্যাশার কথা সেটা নিয়ে মাত্র আজিজুল বাড়ি হেলাল বলার চেষ্টা করলেন, যে তাদের তো সেই বাস্তবতা বা সেই প্রেক্ষাপটের প্রয়োজনই হয়নি, ফলে আপনি যেভাবে দেখছেন সেটা বাংলাদেশের রাজনীতিকে শেষ পর্যন্ত স্থিরতা বা একটা স্থিতিশীল দিক জায়গায় নিতে পারবে কিনা, নাকি সেটা নতুন করে নতুন যদি বলি সংঘাতের ক্ষেত্র তৈরি করবে, কিভাবে দেখেন? না, দেখেন, আমি কিন্তু ঠিক ওই দৃষ্টিভঙ্গিতে কথা বলি নাই। আপনার গণতন্ত্রের প্রথম উপাদান হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন। আমরা এখন এই মডার্ন যুগে
আজকে যদি ব্রিটেনে ইলেকশন হয়, আমেরিকায় নির্বাচন হয়, অর্থাৎ পশ্চিমা দেশে যে দেশগুলোতে গণতন্ত্র আছে মোটামুটি প্র্যাকটিসে, সেখানে যদি নির্বাচন হয়, আপনি নির্বাচনের বাক্স দেখেন গ্যারেজে ফেলে রাখে, সেখানে একটা পোষা কুকুরও থাকে না, কিন্তু সেখানে কোনো নির্বাচন কারচুপি হয় না। তাদের অভিযোগ থাকে কি, আমার অফিস ছিল, আমাকে সময় দেওয়া হয় নাই, আমি ভোট দিতে পারলাম না। আর আমাদের অভিযোগ কি, আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই। পার্থক্যটা এখানে। অর্থাৎ আমরা দেশের স্বাধীনতার সংগ্রাম করেছি, আমি পাকিস্তান আমলও দেখেছি, আমি দেশ স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা রিজিমকে আমি দেখেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি এদেশে বহুদলীয় গণতন্ত্র চেয়েছি, আমার সেই আশা পূরণ হয় নাই। আমি কেন পারবো না যে একটা বাক্স নির্বিঘ্নে পড়া থাকবে, সেখানে ভোটার, বাংলাদেশের ভোটার 30 লক্ষ শহীদ জীবন দিয়ে স্বাধীন করলো, আপনি যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা বুঝতে পেরেছি আমরা, সেটা যে সেই বাস্তবতা, সেই যদি বলি পূর্ব শর্তগুলোই তো নেই। ফলে আজিজুল বারী হেলালের কাছে আমরা এবার যেতে পারি। নিশ্চয়ই আজিজুল বারী হেলাল, আমরা এই ফাঁকে আপনার সঙ্গে সংযোগ বিঘ্নিত হওয়ার ফাঁকে আমরা এম এ আজিজের কাছ থেকে তার বক্তব্যের একরকম ব্যাখ্যা শুনে নিলাম। আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনি আপনার যে বক্তব্য ছিল সেটা এবার কন্টিনিউ করুন। আমার বক্তব্য হলো যে রাজনীতি একটা অবিভাজ্য বিষয়। এখানে যে আপনার ব্যবসায়ী বা আমলা বা অন্য কোনো পেশার লোক আসতে পারবেন না, শুধু রাজনৈতিক ক্যারিয়ারিস্ট যারা তারাই রাজনীতি করবে, এটা আসলে ঠিক না। রাজনীতি সবার জন্যই, সবাই এই রাজনীতির অঙ্গনে প্রবেশ করার অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে এবং তার নৈতিক অধিকারও রয়েছে। সুতরাং আর সমস্যা হলো যে আপনার রাষ্ট্রের যে কোয়ার্সিভ ফোর্সগুলো আছে, অর্থাৎ ল এনফোর্সিং এজেন্সিস, তাকে যখন সরকার তার নিজের দলীয় কাজে ব্যবহার করে, তখন কিন্তু বাংলাদেশের আপনার এই রাজনীতি আর থাকে না, অন্য কোনো পেশাও থাকে না। যেমন দেখেন, আমাদের সাংবাদিক ভাই বললেন যে সাংবাদিকদের যে অ্যাকাউন্টের হিসাব নেওয়া হয়েছে, কেন আমলাদের নেওয়া হচ্ছে? আবার বিঘ্নিত সংযোগ, তবে এর মধ্যে আচ্ছা, আজিজুল বারী হেলালকে আমরা পেয়েছি। জি, কেন অন্য, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি আজিজুল বারী হেলাল, বলুন। আমি বলছি যে গভর্নমেন্ট, এই যে সাংবাদিক ভাই যেটা বললেন যে অন্য মানুষের হিসাব কেন তলব করা হচ্ছে না, শুধু সাংবাদিকদের করা হচ্ছে বা রাজনীতিবিদদের করা হচ্ছে। গভর্নমেন্ট চুজ অ্যান্ড পিক এই পলিসি নিয়েছে। গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো নিউজ হলে বা গভর্নমেন্টের বিরুদ্ধে বা গণতন্ত্রের পক্ষে কোনো কথা বললে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সুতরাং এখানে চুজ অ্যান্ড পিকের যে পলিসি, গভর্নমেন্ট সেইভাবে করে আপনার সরকারের সমালোচনা, আচ্ছা, অমন পলিসি নিয়েছে আপনারা বলছেন আজিজুল বারী হেলাল। সেলিম আলতাফ জর্জের কাছে যাই, এই প্রশ্নের উত্তর জানতে চাই, আপনারা তেমন নীতি নিয়েছেন কিনা, অথবা আপনাদের উপর আমলাতন্ত্র প্রশাসনের প্রভাব অতই বেড়ে গেছে কিনা যে বাদবাকিদের উপর তারা ছড়ি ঘোরানোর চেষ্টা করে? এই কথার সাথে অবশ্যই আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ কোটি জনতা একমত হবে না। কেননা ওনারা ওনাদের মতো করে, নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। এইগুলো ওনারা টেলিভিশনের সামনে এসে কথা বলছেন, পেপার পত্রিকা তাদের মতো লিখছে, সরকারের সমালোচনা সবাই করছে, তারপরেও বলেন যে আমরা কথা বলতে পারি না, সমালোচনা হচ্ছে না। প্রতিদিন আমাদের এই প্রায় 35-এর প্লাস টেলিভিশন যেগুলো অপারেশনে আছে, প্রত্যেকটা টেলিভিশনে প্রতিদিন 3-4টা করে টক শো। তো এইগুলো তো কথা বলছে সবাই সমানে, এই কথাগুলো সবাই শুনছে, তারপরেও কিন্তু সবাই বলছে যে আমরা কথা বলতে পারি না। সরকারের বিপক্ষে সমানে সমালোচনা হচ্ছে, তারপরেও বলে যে আমি সমালোচনা করতে পারছি না। এই কথাগুলো আসলে ঠিক না। যেগুলো সমালোচনা করার আপনারা করছেন, আমরাও শুনছি। সেই সমালোচনা থেকে নিজেদেরকে যতদূর সংশোধন করার আমরা সংশোধন করে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনে এগিয়ে চলেছে। এবং আমরা অবশ্যই বিশ্বাস করি, যেটা আজিজ ভাই বলেছেন, আমরা অবশ্যই বিশ্বাস করি 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশে 7.5 কোটি মানুষ যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব যে এই দেশকে ওই 30 লক্ষ শহীদের রক্তের ঋণ পরিশোধ করার, এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছে। কিন্তু এমাজিজ তো বলছিলেন যে ওই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক নয়, চরিত্রের দিক থেকে তো নয়, কার্যক্রমের দিক থেকেও নয়। না, আমি এই প্রশ্নের কথা কিন্তু আগেও বলেছি, আপনি 70 দশকের স্ট্র্যাটেজি আর এই 2020 সালের স্ট্র্যাটেজি তো এক হবে না। আমাদেরকে আপগ্রেড করতে হবে। বৈশ্বিক রাজনীতি আছে, সমসাময়িক বিভিন্ন সমস্যা একসাথে নিয়ে আমাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা আপনাদের কথা বলতে পারেন, কিন্তু সরকার
এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি উন্নয়নের ফিরিস্তি দেবো না। গত 12 বছর আগের বাংলাদেশ, 12 বছরের পরের বাংলাদেশ আপনারা একবার হিসাব করেন। তারপরও হেলাল ভাই যেটা বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়া, এই একই সমস্যা আপনাদের। স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণার পাঠক, এই দুইটা বিষয় ভিন্ন। এইগুলো আপনারা এতদিনও বুঝতে পারেন নাই। আচ্ছা, আপনাদের এই ক্রমাগত ক্ষেত্রে মিথ্যাচার। আমি শুধু এক লাইনের একটা উত্তর আপনার কাছ থেকে চাই যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইতিহাস বা আলোচিত ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্কে জড়ায়, এটা আমাদের এগিয়ে চলার পথে কিছু ইতিবাচক যোগ করে না, সেই আমরা আসলে পেছনের দিকেই পড়ে থাকি। আপনি এক বা দুই লাইনে বলে অনুষ্ঠানের শেষে আমি চলে এসেছি। আপনাকে আমি বলি, সম্মানিত উপস্থাপক, আপনাকে আমি বলি, দেয়ার ইজ নো ফিউচার উইদাউট দ্য পাস্ট। আমরা যদি আমাদের অতীতকে ফিক্স আপ না করি, তাহলে ভবিষ্যতের দিকে আমরা যেতে পারবো না, কারণ আমাদের পরবর্তী জেনারেশনকে একটা মিথ্যা দিয়ে ভরে যেতে পারবো না। যার কারণেই কিন্তু আওয়ামী লীগ যুদ্ধ করে যাচ্ছে। এই ঘোষণার পাঠক আর ঘোষণা দুটো এক জিনিস নয়। আপনাদের এই মিথ্যাচার ক্রমাগতভাবে করে যাচ্ছেন, যার কারণে কিন্তু আজকে আপনাদের এই অধঃপতন। অর্থাৎ ভবিষ্যতের দিকে এগোতে গেলে সেই অতীতের যে ফয়সালা সেগুলো মীমাংসিত হওয়া উচিত, এটা আপনি বলছেন, এবং আরো কথা আসলে বিস্তৃত পরিসরে বলার দাবি রাখে, কিন্তু সময় শেষ বলে আর আলোচনা সামনের দিকে টানা গেল না। অনেক ধন্যবাদ সেলিম আলতাফ জর্জ, ধন্যবাদ আজিজুল বারী হেলাল, এম এ আজিজ আপনাকে ধন্যবাদ আবু জাফর সূর্য আপনাকে, এবং দর্শক আপনারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমজনতা শেষ করছি। নিশ্চয়ই আপনার যমুনা টেলিভিশনের সঙ্গে থাকবেন, দেখবেন আমজনতা, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।